বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারত বিরোধী রাজনীতি, সন্দেহ ও অতীতের প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিএনপি সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের। ওয়াজ মাহফিলে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার নিয়ে বিতর্ক। যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে চলা তৎপরতার মধ্যেই আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের সামরিক গোয়েন্দা প্রধান নিহত। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। তার কথা তো শুনবই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। এই সফরের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি একই বিমানে মরিশাসে যাচ্ছেন বলে জানতে পেরেছে বিবিসি বাংলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যে তিক্ততা দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল সেটা কি তবে স্বাভাবিক হতে শুরু করেছে? কিন্তু বাংলাদেশে ভারত বিরোধিতা, রাজনৈতিক সন্দেহ এবং অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে সম্পর্কের উন্নয়ন কি সহজ হবে? অর্চতন রিলার প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা তলানিতে গিয়ে ঠেকেছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত সেরকম তিক্ততা দেখা যায়নি। নির্বাচনের পর বিএনপি নেতা তারেক রহমানকে বাংলায় অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভারত প্রসঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে যত সন্দেহ এবং ক্ষোভ রয়েছে, সেসব বিবেচনায় সম্পর্ক স্বাভাবিক করাটাও হবে চ্যালেঞ্জিং। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটা মাত্র জায়গা হতে পারে, জনগণের সঙ্গে জনগণের। সে সম্পর্ক নষ্ট করে দিতে পারেন, কিন্তু অবশ্যই দিল্লির বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা চালিয়ে যেতে হবে। দিল্লি মাত্রই হিন্দুত্ববাদ, তার সঙ্গে কোনো সম্পর্ক চলে না। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিছুতেই বিএনপি দ্বারা সম্ভব না। আপনি যদি এই সরকারের অধীনে ইভেন নেগোসিয়েটও করেন, এটা বিপজ্জনক বাংলাদেশের জন্য। কারণ নেগোসিয়েশন মানে হবে যে অবশ্যই দিল্লি চাইবে যে যেসব মামলা হয়েছে আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে, এই মামলা তুলে নিন এবং যেসব খনিরা ভারতে পালিয়ে আছে তারা ফিরে আসবে। ভারত যদি সত্যিকার অর্থে ভালো সম্পর্ক পেতে হতো ইতিমধ্যে ভিসা পেতেন আপনি। স্টেট টু স্টেট কিচ্ছু করা সম্ভব না, অ্যাবসার্ড। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অনেকের মধ্যে এমন ধারণাও রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর বিএনপির বিষয়ে ভারত আগেকার তুলনায় ইতিবাচক। আবার ভারতের কঠোর সমালোচকেরাও অন্তত একটা ভারসাম্যমূলক সম্পর্কের বিষয়ে বলেন। এখন সেই ভারসাম্য নিশ্চিত করার দায়িত্ব বিএনপি সরকারের উপর। বিএনপি এখন গভর্নমেন্ট চালাচ্ছে, তো সেই জায়গা থেকে একটু গভর্নমেন্ট অপারেট করার জন্য তাকে বিভিন্ন দেশের সাথে তাকে এনগেজ হইতে হবে। তবে যাই করুক না কেন সরকার, সবকিছু তো স্ক্রুটিনির মধ্যেই থাকবে। কোনো কিছু যদি দেশের ইন্টারেস্টের এগেইনস্টে যায়, সবকিছুই হচ্ছে অফকোর্স অ্যাকাউন্টেবিলিটি তো আনা হবেই। বিএনপি ইন্ডিয়ার সাথে বসুক, চীনের সাথে বসুক, ইউএস এর সাথে বসুক, যদি কোনো কিছুই হচ্ছে দেশের হচ্ছে ইন্টারেস্টের এগেইনস্টে যায়, অফকোর্স সেটা নিয়ে তো আমাদের স্ক্রুটিনি এবং সার্ভেলিয়েন্স অব্যাহত থাকবে। ভারতের বিষয়ে নেতিবাচক মনোভাবের পেছনে অনেক ধরনের বাস্তব সংকট বা যুক্তি তুলে ধরা হয়, যেমন সীমান্তে হত্যা, পুশ ইন, পানির ন্যায্য হিস্সা, বাণিজ্য ঘাটতি, ভারতের রাজনীতিতে বাংলাদেশিদের নিয়ে কটূক্তি। এমন অনেক বিষয়ের পাশাপাশি রাজনৈতিক প্রভাব বিস্তার, বিশেষত আওয়ামী লীগ সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ও জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের আশ্রয়। এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে ওঠে। এখন সংকট সমাধানে বর্তমান সরকারকেও দক্ষতার সাথে এগোতে হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। আমাদের সাথে ভারতের সম্পর্কের যে ধরনের ক্ষোভের যে জায়গা যেগুলো আছে, সেগুলো যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে সম্পর্কটাকে সহজ করার মতো অনেক ধরনের অ্যাভিনিউ আপনি দেখতে পাবেন। ধীরে ধীরে খুব সতর্ক উপায়ে এগোতে হবে এবং দেশের মানুষের সেন্টিমেন্টটা মাথায় রেখে তারপর প্র্যাগমেটিক ওয়েতে কিভাবে ধাপে ধাপে আসলে সম্পর্কটা উন্নয়ন করা যায়। আমাদের যে নতুন সরকার, তারা মাত্র সবাই সরকারে আসলো, তারা বিভিন্ন ধরনের এইসব মনোভাবগুলোর সাথে তারা পরিচিত, তার নির্বাচনী প্রচারণার সময় এগুলো অ্যাড্রেস করে এসছে। যদি এবং আমাদের জনগণও দেখে যে আসলে না, সমস্যা সমাধান হচ্ছে, ইন্ডিয়াও একই রকম ভাবে আন্তরিক আমাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে, তাহলেও কিন্তু তাদের ক্ষোভটা অনেকটাই প্রশমিত হয়ে যাবে বলে আমি মনে করি। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশের যে সন্দেহ ও আস্থার ঘাটতি রয়েছে, সে বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বর্তমান সরকার ও বিরোধী দল দুই দিকেই কম বেশি এ নিয়ে কথা বলতে দেখা গেছে। বিএনপির অবস্থানেও বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি প্রাধান্য পেয়ে আসছে।
এখন ভারতের সাথে বাংলাদেশের সমস্যাগুলো মাথায় রেখেই দ্বিপাক্ষিক আলোচনা করা হবে বলেই উল্লেখ করা হচ্ছে। আমাদের নেইবারহুডে যে সকল দেশ আছে ভারত সহ সকল দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কে কোনটাতে নাখোশ হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ কোনটাতে ভালো থাকবে সেটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে। ভারতও বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে যোগাযোগের বিষয়ে বলে আসছে। এখন বিরোধী দল সহ মানুষেরও নজর থাকবে যে ভারতের সাথে কূটনৈতিক পর্যায়ে বিএনপি কিভাবে পদক্ষেপ নিচ্ছে বা কি বার্তা দিচ্ছে। আর বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম উচ্চ পর্যায়ের সফর থেকে ধারণা পাওয়া যাবে যে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যেতে পারে। অচিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, তার কাছে যাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে আওয়ামী লীগ ইস্যুটিকে এখন কতটা ফ্যাক্টর বলে মনে হয়? এইটিকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব কিনা? দেখুন, ঐতিহাসিকভাবেই তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আওয়ামী লীগ একটা একক একটা প্রতিষ্ঠান হিসেবে তার একটা বড় রকমের ভূমিকা আছে, এটা ঐতিহাসিকভাবে আছে। এমনকি বলা হয় ইতিহাসে এমনও নজির আছে যে বাংলাদেশের স্বাধীনতার আগের থেকেই এই দলটির সঙ্গে ভারতের যে ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ সরকার, রাষ্ট্র, তাদেরও যোগাযোগ ছিল, আমরা দেখেছি অনেকগুলো জায়গা থেকে। তো ফলে এই আওয়ামী লীগের অবস্থান এবং তার সক্রিয়তা এবং তার প্রভাব বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে এখনো পর্যন্ত সক্রিয় থাকার কয়েকটা বাস্তব কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দের প্রতি মামলা হয়েছে তাদের বড় অংশ ভারতে আশ্রয় পেয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনকার ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা সহজ করতে গেলে নিশ্চয়ই এই ইস্যুটা সামনে আসবে। ফলে এটাকে প্র্যাগমেটিক্যালি অর্থাৎ বাস্তবসম্মতভাবে কিভাবে ভারত মোকাবেলা করে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের তরফের আগ্রহ এবং সম্পর্কের যে পুনর্গঠনের যে সক্রিয়তা সেটা একটা নির্ভর করছে। ফলে এখানে একটা ইস্যু হিসেবে থাকছে। একই সাথে বাস্তব পরিস্থিতি যেটা আপনি বিবেচনা করেন, দেখেন যে বাংলাদেশ এবং ভারত, সারা পৃথিবী এই মুহূর্তে একটা বলা যেতে পারে যে ভূ রাজনৈতিক দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছে। যে মনুষ্য সৃষ্ট যুদ্ধগুলো সেগুলো কিন্তু সবাইকে একটা প্রচন্ড চাপের মধ্যে ফেলেছে। এই চাপটা আবার বিভিন্ন সমীকরণকে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি করেছে। অর্থাৎ আমাদের যে ক্রাইসিস যদি হয়, আমরা যদি দেশের অর্থনীতি যুদ্ধের কারণে যদি যে কোনো রকমের বড় চাপের মধ্যে পড়ে, যেটা আশঙ্কা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি পছন্দ করি অথবা না করি, প্রতিবেশী কিন্তু আমার ফার্স্ট রেসপন্ডার। অর্থাৎ এই বিপদে প্রথমে আমি যার কাছ থেকে বেশি সহযোগিতা পেতে পারি সে কিন্তু আমার প্রতিবেশী দেশগুলো। ফলে সেই বিবেচনাতে কিন্তু সেটি সম্পর্কের একটা নতুন মাত্রা পেতে পারে, সেই সম্ভাবনা আছে। এখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কোন বিষয়গুলো বিএনপি সরকারকে চাপে রাখতে পারে বা তাদের জন্য চ্যালেঞ্জের হতে পারে? বিএনপি সরকার এখন যে অবস্থা, তার প্রথম যে কাজটি তারা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সব ক্ষেত্রে একটা স্থিতিশীলতা তৈরি করা। স্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ 24-এর আন্দোলনের পরে এবং তার আগে থেকেই মানুষের মধ্যে যে ক্রমশ একটা নেতিবাচক জায়গা তৈরি হচ্ছিল ভারত সম্পর্কে, সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে বিএনপি সরকারের পক্ষে এখন উড়িয়ে দেওয়া সম্ভব না। কারণ সে নতুন করে কোনো পরিবর্তন করার চেষ্টা করার চেয়ে আগে হচ্ছে একটা স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। ফলে ভারত বিরোধী যে শক্তি কিংবা যে ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভটাকে আপাতত এটা যেভাবে আছে সেভাবেই সে রাখতে চাইবে। ফলে এটার একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করা কিংবা খুব আগ্রহ নিয়ে ভারতের পক্ষ, ভারত সম্পর্কে একটা ইতিবাচক প্রচারণার ক্ষেত্র তৈরি করা, সম্পর্কের ক্ষেত্র তৈরি করা, এই জায়গাগুলোর যাওয়ার ঝুঁকি সরকার এই মুহূর্তে নেবে না। আচ্ছা, সেক্ষেত্রে অন্যান্য যেসব অস্বস্তি রয়েছে, যেমন সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যার ব্যাপারগুলো রয়েছে, অভিন্ন নদীর ইস্যু রয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলো আলোচনায় আসে, এই অস্বস্তিগুলো কিভাবে দূর হবে? প্রথম হলো যে ভারতের কাছে আসলে বাংলাদেশের দিক থেকে যে প্রধান উদ্বেগের জায়গা সেটা হচ্ছে নিরাপত্তা জায়গা। তো সেক্ষেত্রে আমার ধারণায় বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতের সরকারের মধ্যে ইতিমধ্যেই এক ধরনের বোঝাপড়া হয়েছে যে ভারতের নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশ এখানে কোনো ভূমিকা রাখবে না, অর্থাৎ এক্ষেত্রে সহযোগিতামূলক ভূমিকাই রাখবে। বাকি যে ইস্যুগুলো আছে, যেমন আমাদের তিস্তা, আমাদের পদ্মা চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাণিজ্যে ঘাটতি,
এবং সীমান্তে হত্যা, এই প্রসঙ্গগুলো কিন্তু চলমান, দীর্ঘমাত্রায় চলমান। ফলে এগুলো যদি খুব এসকেলেট না করে তাৎক্ষণিকভাবে, তাহলে এগুলো আলোচনার মধ্যে থাকা, এটা নিয়মিত বৈঠকের মধ্যে থাকা, যোগাযোগের মধ্যে থাকা, অর্থাৎ এগুলো দিয়ে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া সম্ভব। ফলে আপাতত বিএনপি বা সরকার আসলে এরকম একটা মাঝামাঝি জায়গায় যাবে যে হ্যাঁ, তারা এই নেগোসিয়েশনগুলো শুরু করবে, আলোচনা হবে, কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন সেটা হবে না, কিন্তু আলোচনাগুলো, এনগেজমেন্টগুলো কিন্তু শুরু হবে। ফলে একটা ইতিবাচক ভারসাম্যমূলক আবহাওয়া তৈরি হবে, কিন্তু সেখান থেকে যে খুব ফলাফল তৈরি হবে এমনটা আমি আশা করছি না সহসা। ওয়াজ মাহফিলে একজন সংসদ সদস্যের মন্তব্য নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে তৈরি হয় বিতর্ক। তবে ওয়াজের মতো ধর্মীয় আয়োজনে নারীদের আক্রমণ করে বক্তৃতা দেওয়ার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু কেন এভাবে নারীদের আক্রমণ করা হয়? এতে কি সমাজে কোনো প্রভাব পড়ছে? যদি পড়ে থাকে সেক্ষেত্রে কি করার আছে? তানহা তাসনিমের প্রতিবেদনে বিস্তারিত। তোর কি তুই সেবে বেটির ঘরের বেটি, তুই কথা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। সামাজিক মাধ্যমে ওয়াজের সময় ধারণ করা এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হতে দেখা যায় প্রায়ই। সম্প্রতি ধর্মীয় বক্তা থেকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া আমির হামজার এমন একটি ভিডিও ঘিরে সৃষ্টি হয় ব্যাপক বিতর্ক। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রবিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই এদের পরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনির বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ সেলিমে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদও জানান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সদস্য রুমিন ফারহানা। এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। অনেকেই আমাকে ভিডিওটি পাঠিয়েছেন, খুবই দুঃখজনক। আসলে ওয়াজ হওয়ার কথা ছিল ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, সেটা না করে আমরা নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, এই সকল কিছু নিয়ে যখন শুনি আমরা অবাক হই। যদিও মিস্টার হামজার দাবি প্রতিপক্ষরা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে ছড়িয়ে দিয়েছে। আমি তো আর মেয়েদেরকে খারাপ উদ্দেশ্য বা তাদের অসম্মান করার জন্য তাদের পেট নিয়ে, তাদের ভড়ি নিয়ে কিছু বলিনি, বলি যে দুর্নীতিবাজ নেতাদেরকে নিয়ে, যে সেই শব্দটা কাটি দিয়ে ওইটা মেয়েদের নামে চালিয়ে কত মহিলারা করে যে খারাপ ধারণা করে। এই জন্য আমি আরো মিডিয়ার সামনে কথা পারতপক্ষে বলতে চাই না। কোরআন হাদিসে যা আছে এর বাইরে কোনো উদাহরণও আর যাব না, কারণ মানুষ এখন কিছু বললেই আমি ভালোভাবে উপস্থাপন করলেও উল্টা ভাবে করে। ওয়াজে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো। বর্তমানে সামাজিক মাধ্যমের প্রসারের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তা ছড়িয়ে পড়ার প্রবণতা। কিন্তু ওয়াজে এই ধরনের বক্তব্য দেয়া হয় কেন? তো বাংলাদেশে একটা জিনিস হয় কি, ওয়াজ মাহফিল একটা লম্বা প্রলম্বিত সময় বক্তব্য দেওয়া হয় আগের ঐতিহ্য অনুযায়ী, এর মধ্যে কিছু রম্য ভাব আনার জন্যে, এরপরে নানা ধরনের রসালো গল্পের রসদ যোগানোর জন্যে কিছু মানুষ, অনেক জনপ্রিয়, মজমা জমানোর জন্য উপমা উৎপ্রেক্ষাগুলো, গল্পগুলো এবং পারিপার্শ্বিক উদাহরণগুলো এমন বাজে পর্যায়ে নিয়ে যান যেটার কারণে একটা সামাজিক সংকট তৈরি করে, মানুষের ভেতরে ওয়াজ মাহফিল সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করে। এটার দায় কিছুটা তাদেরও, এই জন্য এটা ঘটে, কিন্তু এটা থেকে আসলে বাঁচা দরকার আমি মনে করি। বক্তব্যগুলো তো আর এমনি এমনি তারা দিচ্ছে না, তারা দিচ্ছে কারণ বাঙালির যারা তাদের সামনে বসা থাকে, অর্থাৎ দর্শক, কিংবা ইউটিউবে যখন তারা আপলোড করছে, সোশ্যাল মিডিয়াতে যারা আছে, তারা বিষয়গুলোকে একভাবে গ্রহণ করছে এবং আগ্রহী এগুলো শুনতে, সেজন্যই তারা আবার বক্তব্য দিচ্ছে, অর্থাৎ এটা পারস্পরিক একটা ব্যাপার আছে। সামাজিক প্ল্যাটফর্মগুলোর দিকে তাকালেই দেখা যায় নারীকে কেন্দ্র করে দেয়া ওয়াজের লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছেন, যেগুলো অনেক ক্ষেত্রেই নারী বিদ্বেষী হবার অভিযোগ রয়েছে। জনপরিসরে ধর্মকে পুঁজি করে এ ধরনের বক্তব্য দেওয়ার প্রভাব সুদূর প্রসারী বলেই মনে করছেন এই বিশ্লেষক।
যখন এইরকম ধরনের প্রভাবশালী মানুষজন, হ্যাঁ, ইসলামিক কোনো বক্তা এই ধরনের নারীকে নিয়ে কথা বলতে পারে বা একজন জ্ঞানী ব্যক্তি কথা বলতে পারে, তখন সাধারণ একজন ভাবতে পারে যে আমিও তো বলতে পারি। এই থেকে সে ঘরেও নারীকে শাসায় এবং বাইরেও নারীকে এই ধরনের কথা বলে অবমাননাকর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইফটিজিং করে কিংবা ধর্ষণ পর্যন্ত করছে। কারণ এই সাহসটা তৈরি হয়ে যাচ্ছে যুব সমাজের ক্ষেত্রে কিংবা যে কোনো সমাজের সকল মানুষের ভেতরেই। রাস্তায় গেল বেডি, বাজারে গেল বেডি, অফিসে গেল বেডি, স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো ভাত খাইতে গেল বেডি। যদিও নারীদের ঘরের বাইরে থাকার বিষয়ে দেয়া বক্তব্যকে যৌক্তিক বলেই মনে করছেন আরেক ইসলামী বক্তা সিরাজুল ইসলাম মিরপুরি। আমরা আমাদের কোরআনের বিধান যা আছে তা আমরা শুনেছি, কিন্তু আমরা এই কথা বলি না যে না মানলে তোমার উপর মামলা করা হবে, না মানলে তোমাকে মারা হবে। এটা আপনাদের ব্যাপার, আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন, সমালোচনা কেন করবেন? ওয়াজের নামে সাম্প্রদায়িক নারী বিদ্বেষী ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। 2019 সালের এক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরে তার নিয়ন্ত্রণ, ধর্মীয় বক্তাদের প্রশিক্ষণ ও নিবন্ধন সহ বেশ কিছু সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্টদের। কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও সমস্যার সমাধানে এখনো হয়নি কোনো নীতিমালা। বিশ্লেষকরা বলছেন আইন করে এই ধরনের সমস্যার সমাধান হবে না, বরং অভিযুক্তদের আনতে হবে জবাবদিহিতার আওতায়। সরকারি নিয়ন্ত্রণ আইন কানুন করার চেয়ে এই আলেমদের মধ্য থেকে ধরার কোন আয়োজন যদি এটা হয়, আলেমদের মধ্য থেকে এটাকে নিয়ন্ত্রণ করার নিজস্ব আঙ্গিকটাকে জোরদার করা হয়, তাহলে এটা সুন্দর হবে। বাহির থেকে আরোপিত মনে হলে এটা সংকটের কারণ হবে এবং সমস্যাটা করে হয়তো গুনে গুনে 10 জন, কিন্তু তখন পুরো অঙ্গন নিজেদেরকে আক্রান্ত বোধ করবে যে আমাদের কথা বলা আটকে দিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশের জনসাধারণের বড় অংশই ধর্মপ্রাণ হওয়ায় তাদের অনেকেরই ইসলামী বক্তাদের বক্তব্যের প্রতি আস্থা রয়েছে, আর তাই ওয়াজ মাহফিলের মতো জায়গায় বক্তাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত বলছেন তারা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। অধ্যাপক মারুফুল ইসলাম, এই যে ধর্মীয় আয়োজনে নারীদের প্রতি বক্তব্য, বিশেষ করে অবমাননাকর বক্তব্যগুলো, এগুলোকে প্রশাসনিকভাবে এবং একাডেমিক দিক থেকে কিভাবে ডিল করা যেতে পারে, কিভাবে বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করা যেতে পারে? আমি এই ঘটনাটাকে 3টা জায়গা থেকে দেখি। একটা হলো যেটা রাজনৈতিক একটা বক্তৃতা, অর্থাৎ আপনি দেখছেন যে এটা ধর্মীয় বিষয়ে বয়ান হচ্ছে, কিন্তু আসলে এটা পুরোপুরিভাবে একটা রাজনৈতিক বক্তৃতা। এই অর্থে যিনি বা যারা আয়োজন করছেন এবং যারা শুনছেন তাদের মধ্যে একজন ক্ষমতার সম্পর্ক আছে, অর্থাৎ এই যারা বক্তৃতা দিচ্ছেন তারা বক্তৃতার মধ্য দিয়ে আসলে তাদের প্রভাব প্রতিপত্তি সমাজে বাড়াতে চাচ্ছেন এবং সেটা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগের সাথেও যুক্ত, যেটা আমরা আমির হামজার ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ এইরকম বক্তৃতা করে রাজনৈতিক প্রতিপত্তি অর্জন করা সম্ভব। ফলে ঘটনার একটা রাজনৈতিক গুরুত্ব আছে এবং রাজনৈতিকভাবে এটাকে দেখা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা সাংস্কৃতিক ব্যাপার, অর্থাৎ যে মানুষগুলো এটার সঙ্গে যুক্ত তারা কিন্তু এটা হঠাৎ করে দিচ্ছেন না, এটা অতীতেও এটা হয়েছে এবং আপনি দেখেন এই তালিকা করলে প্রচুর পাবো। ফলে এটা 1-2 মানুষ দিচ্ছে না। তার মানে এখানে এক ধরনের ধর্মকে কেন্দ্র করে ধর্মের যে ব্যবসা শুরু হয়েছে সেই ব্যবসাটাকে একটা পারফর্মিং আর্টে রূপান্তর করা হয়েছে ওয়াজের মধ্য দিয়ে। ফলে এবং সেটা এক ধরনের মানুষের মধ্যে একটা ক্লায়েন্ট গ্রুপ তৈরি হয়েছে, অর্থাৎ একটা কনজিউমার তৈরি হচ্ছে এই জাতীয় অরুচিকর কুরুচিকর বক্তব্য এবং এন্টারটেইনমেন্ট কন্টেন্ট হিসেবে এটার একটা মার্কেট তৈরি হচ্ছে। আর একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক একটা জায়গা আছে, যে এখানে কিন্তু আমাদের যে পুরুষতান্ত্রিক যে সমাজটা, সেখানে এক ধরনের পুরুষবাদিতা, এক ধরনের ব্যাটাগিরি, সেটার যে প্রকোপ, যে প্রকাশ, সেটা পুরুষদের মনস্তত্ত্বের মধ্যে আছে। ফলে যারা শ্রোতা এবং যিনি বক্তা এইটা নিয়ে সে কিন্তু কোনো অপরাধ বোধে ভোগেন না, সে কিন্তু আরাম বোধ করেন এবং যিনি শুনছেন সেও কিন্তু তার মনস্তত্ত্বের সঙ্গে এটা কিন্তু যাচ্ছে। ফলে এই 3টা জায়গাকে যদি আমরা ধরি তাহলে আমাদের একটা কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ দরকার। প্রথমত এদেরকে এক্সক্লুড করার ব্যাপার না, কিন্তু এখানে তারা যে বক্তৃতা দিচ্ছেন তার একটা আইনগত জায়গা আছে, অর্থাৎ তারা পরিষ্কারভাবে কিন্তু ওরাল ভায়োলেন্স করছেন, শব্দ দিয়ে কিন্তু এক ধরনের সন্ত্রাস তৈরি করছেন। সেটা আমার প্রচলিত আইনেই যারা এরকম সরাসরিভাবে সীমা লঙ্ঘন করে যাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারি, কিন্তু সেটা একটা জায়গা মাত্র হবে। কিন্তু দীর্ঘমেয়াদী যে জায়গাটা, সেটা নিশ্চিতভাবে আমাদের যে অডিয়েন্স, অর্থাৎ যে কনজিউমার যাদেরকে টার্গেট করছে, সেই জায়গাতে যদি আমাদের সচেতনতা তৈরি হয়, অর্থাৎ সেই জায়গাতে যদি আমার শিক্ষা থাকে,
সেই জায়গা থেকে মানুষকে যদি আমরা যে মুক্ত প্রগতির আলো দেখাতে পারি, যেটা আমাদের দেশে গত বছর দেড়েক ধরে নাই, অর্থাৎ একটা অন্ধকার রাজনীতি এই জাতীয় বক্তৃতাকে উৎসাহ দেয়, সেই রাজনীতির জায়গা থেকে যদি খোলা যায়, যদি মানুষ উন্মুক্তভাবে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, স্কুলে প্রশ্ন করতে পারে, শ্রেণীকক্ষের বাইরে পরিবারের মধ্যে যদি প্রশ্ন করার চর্চাটা থাকে, তাহলে এই জাতীয় গল্প, এই জাতীয় কুরুচিকর বক্তব্য দিয়ে মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করা সহজ হবে না। আচ্ছা, যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে চলা তৎপরতার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চলছে মধ্যপ্রাচ্যে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ করতে কাজ করা মধ্যস্থতাকারীদের জন্য একটি জবাব প্রস্তুত করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের ইতি টানতে একটি শান্তি প্রস্তাবের রূপরেখা পাকিস্তান তৈরি করে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে। এর মধ্যেই জানা গেছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। জনমত জরিপে দেখা গেছে, গত 5 সপ্তাহেরও বেশি সময় চলা এই যুদ্ধের প্রতি ইসরায়েলিদের সমর্থন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে, সেটি যদি সত্যি বাস্তবায়ন করতে চায়, তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সাথে টেলিফোনে আলাপ করে এই কথা বলেন মিস্টার আরাগচি। এসব বিষয় নিয়ে কথা বলতে চাই, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম। অধ্যাপক মারুফুল ইসলাম, এই যে পাল্টাপাল্টি হামলাটা এখনো চলছে, এর মধ্যে মধ্যস্থতার চেষ্টাও চলছে, এখনো কেন এই পাল্টাপাল্টি হামলা জোরদার করছে উভয় পক্ষ? যুদ্ধের তো এখনো কোনো একটা উপসংহারমূলক কোনো নির্দেশনা দেখা যাচ্ছে না। ফলে যে 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 কথাগুলো আলোচনার টেবিলে আছে, সেই এই আলোচনার বিষয়বস্তুকে উভয় পক্ষ তার নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টার একটা অংশ হিসেবে, অর্থাৎ যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল চাপ প্রয়োগ করতে পারে অন গ্রাউন্ডে, তাহলে আলোচনার শর্তগুলো সে তার পক্ষে নিতে পারবে। ঠিক একই রকম ভাবেও ইরানও চেষ্টা করছে যে তার শক্তিটাকেও দেখাতে, ফলে সে আলোচনার যে শর্তগুলো সেখানে যেন যথোপযুক্তভাবে সে বার্গেন করতে পারে। ফলে এটা চলবে, একটা অংশ। ফলে এটা যতক্ষণ না মানে সমঝোতাটা তৈরি হচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটা দেখতে পারবো যে আসলে এই প্রতিপক্ষের যত বেশি ক্ষতি করা যায় এর মধ্যে এই দুঃখজনক প্রবণতাটা থাকবে। এই যুদ্ধ যদি আর দীর্ঘায়িত নাও হয়, এই পর্যন্ত সেটি যে প্রভাব বিস্তার করেছে, তা পৃথিবীকে কিভাবে বদলে দেবে বলে মনে করেন? কোন কোন ক্ষেত্রে স্থায়ী ছাপ রেখে যাবে? একটা তো অবশ্যই আমাদের পৃথিবীতে এতদিন পর্যন্ত আমরা যেভাবে চলেছি, সেখানে কতগুলো আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করেছে, কম বেশি করেছে, কিন্তু সেগুলোর আর কোনো অর্থ নেই। অর্থাৎ এই প্রতিষ্ঠান এবং আইনগুলো আর কোনো রকম তাদের কোনো জোর নেই, কোনো প্রায়োগিক ক্ষমতা নেই, সেটা প্রমাণিত হয়েছে। এটা একটা দীর্ঘমেয়াদী ক্ষতি, এটা পুনর্গঠন করতে অনেক সময় লাগবে। দ্বিতীয়ত অনাস্থা তৈরি হয়েছে। তো পশ্চিম এবং পূর্বের মধ্যে যে একটা তীব্র অনাস্থা, তাদের কথা, তাদের ন্যারেটিভ, এগুলোর যে অর্থ, সেই অর্থগুলো এখন আমাদের কাছে আসবে না। এবং আমাদের যে যে জৈব যে জ্বালানি, সেই জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে একটা ইতিবাচক জায়গা আমি দেখি যে পৃথিবীর দেশগুলো যারা এখনো পর্যন্ত নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করছিল না, তারা কিন্তু নতুন করে এই জায়গাটা আবার আবিষ্কার মানে আবার উদ্যোগী হবে, যেহেতু এরকম ঝুঁকিগুলো রয়ে গেছে। ফলে প্রযুক্তির জায়গায়, বিশেষ করে এই নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির জায়গায় বিনিয়োগ এবং আবিষ্কার, এটা কিন্তু দীর্ঘমেয়াদে বাড়বে বলে আমার কাছে মনে হয়। মানুষের মধ্যে কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা নিয়ে যে আলোচনা চলেছে, সেটি নানান রকম পরিবর্তন, বহুকেন্দ্রিক বলা হচ্ছিল, কেউ বলছিলেন যে অনেকগুলো শক্তি তৈরি হবে, পাওয়ার ব্রোকার তৈরি হবে। সেটা এক্ষুনি এই কনক্লুশনে আমি পৌঁছতে পারছি না। তবে এটা সত্যি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একাধিপত্য এবং প্রশ্নহীন আধিপত্য, সেটার চূড়ান্ত প্রয়োগ দেখে ফেলেছে সবাই, যে এইটুকুই তারা পারছে। এখন এই পারার ব্যাপারে অবশ্যই তাকে একটা অন্যতম শক্তি হিসেবে বাকি দেশগুলো গুনবে, ভয় পাবে। কিন্তু একদম একই সঙ্গে ইরান যে পাল্টা আক্রমণটা দেখালো, যে প্রতিক্রিয়াটা দেখালো, সেক্ষেত্রে ইরান থেকে যে শক্তিশালী দেশগুলো আছে, তারা তাদের সামর্থ্যটা বুঝে গেল যে এইরকম হলে তারা কিভাবে এটাকে প্রতিহত করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অপরীক্ষিত আধিপত্য, সেটার একটা পরীক্ষা হয়ে গেল এবং একই সাথে তার একটা সীমানা নির্ধারিত হয়ে গেল। ফলে অন্য রাষ্ট্রগুলো, অন্য শক্তিশালী রাষ্ট্র নতুন করে তাদের মতন করে আরো উঠে আসতে পারে। তবে
এটাকে পূর্ণভাবে চ্যালেঞ্জ করার সময় মানে ভেঙে ফেলার মতন পরিস্থিতি তৈরি হয়নি এখনো। আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানি, আইআরজিসির কমান্ডার সহ প্রায় অর্ধশত নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ৩৯ দিন ধরে চলা এই যুদ্ধে প্রায় ২,০০০ ইরানির প্রাণ কেড়ে নিয়েছে তাদের শত্রুপক্ষ। এবার সেই শত্রুরা বলছে, এখন আর আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ শেষ, তোমরা হরমুজ প্রণালী খুলে দাও এবং পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দাও, আমরা আর হামলা চালাবো না। ইরানের অসংখ্য স্থাপনায় হামলা করে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সবশেষ দেশটির শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও হয়েছে হামলা। মধ্যপ্রাচ্যের MIT হিসেবে খ্যাত এই বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা সম্ভব? একদিকে হামলা, অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব। কোন দিকে যাবে ইরান? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে 5 এপ্রিল সারা রাত ধরে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এরপর 2 ধাপের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব দেশকে পাঠিয়েছেন তিনি। প্রস্তাবটিকে অভিহিত করা হয়েছে ইসলামাবাদ অ্যাকর্ড নামে। প্রস্তাবটিতে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হবে 2 ধাপে। প্রথম ধাপে অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এই প্রথম ধাপ চলবে 15 থেকে 20 দিন। তবে মার্কিন সংবাদ মাধ্যম বলছে, প্রথম ধাপ চলবে 45 দিন। দ্বিতীয় ধাপে হবে চূড়ান্ত চুক্তি। সেই চুক্তি হবে ইসলামাবাদে সশরীরে। সেখানে থাকবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ ফেরতের অঙ্গীকার এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলকরণ। পাকিস্তানের এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যম ইরনা জানিয়েছে, ইরানের প্রস্তাবগুলো হলো, প্রথমত মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে, বিশেষ করে লেবানন ও গাজায় যুদ্ধের স্থায়ী অবসান এবং গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর ওপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং ইরান টোল আদায়ের অধিকার পাবে। তৃতীয়ত, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। চতুর্থত, NPT ও জাতিসংঘ সনদের অধীনে শান্তিপূর্ণভাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি দিতে হবে। পঞ্চমত, যুদ্ধ চলাকালে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ইরান আগে থেকেই বলে আসছে, অস্থায়ী যুদ্ধবিরতি তারা কখনোই চায় না। তারা চায় একটি স্থায়ী শান্তি চুক্তি এবং তাদের উপর আরোপিত অবৈধ হামলার চূড়ান্ত অবসান। এবারও সেই একই সুর তেহরানের। পাকিস্তানের যুদ্ধবিরতি প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পের একের পর এক হুমকি এবং ডেডলাইন বেঁধে দেওয়ার ব্যাপারে জানান, তেহরানে সব কোনো কিছুই তোয়াক্কা করে না। আমরা চাই স্থায়ী সমাধান, তবে ওয়াশিংটন তা চায় না। তেহরান মুখ খুললে ওয়াশিংটন এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, পাকিস্তানি কর্মকর্তারা এক প্রকার অনিশ্চিত কূটনীতি নিয়ে কাজ করছে। তারা যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেটি মূলত স্কুল পড়ুয়া 2 জন ছেলের মারামারির মতো একটি পরিস্থিতি সামাল দেওয়া। এখানে তাদেরকে অহমিকা নিয়ন্ত্রণ করতে হচ্ছে, একই সঙ্গে গভীর অবিশ্বাসের এক সাগরের উপর সেতু বন্ধন গড়ে তুলতে হচ্ছে। ইরানের কর্মকর্তাদের সবচেয়ে বড় ভয় হলো অবিশ্বাস। তারা মোটেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না। কারণ সংলাপ শুরু নিয়ে আলোচনার মধ্যেই তেহরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তারা হত্যা করে আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে। এর আগে গত বছর 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটাই প্রশ্ন, সাময়িক যুদ্ধবিরতি হলেও তাদের নেতারা যে আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হবেন না তার নিশ্চয়তা কি? ট্রাম্প এতবার হরমুজ খুলে দেওয়ার দাবি করার পরও এই প্রণালী বন্ধের ঘোষণায় অন্তত এটা স্পষ্ট যে আপাতত পাকিস্তানের যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে যাচ্ছে। এ নিয়ে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ইরানের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না করে অস্থায়ী যুদ্ধবিরতি হলে তা শত্রুকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেবে। সেই সঙ্গে তারা যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাবে। একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা বলছে, অন্যদিকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। দেশটি এই যুদ্ধবিরতির আলাপ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইসরায়েল কবে হামলা বন্ধ করবে তার ব্যাপারেও পাকিস্তানের প্রস্তাবে স্পষ্ট কিছু বলা হয়নি। এই অবস্থায় ইরানের উদ্বেগ থেকেই যায়। তাসনিম নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই যুদ্ধ কেবল তখনই শেষ হতে পারে যখন মার্কিন ও জায়নবাদী শত্রুদের পক্ষ থেকে আগ্রাসনের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়া যাবে এবং আরো কয়েক
কয়েকটি অলঙ্ঘনীয় শর্ত পূরণ করতে হবে। প্রতিবেদনে আরো বলা হয়, কর্মুজ প্রণালী সংক্রান্ত নতুন ব্যবস্থার বিষয়টি স্বতঃসিদ্ধ। এই প্রণালী আর কখনোই যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।